Welcome to LA Online Education, the key of success. তোদের আমি যে কবিতাটা পড়াবো সেটা হচ্ছে সি ফিভার। এটা খুব সুন্দর একটা কবিতা। এর লেখকের নাম হচ্ছে জন ম্যাসফিল্ড। তো আমি প্রথমে তোদের কবিতাটা পড়িয়ে দেবো, পড়ে মানে বলে দেবো, রিডিং মানে। তারপর এই কবিতা থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে সেগুলো আমি বোর্ডে লিখে দেবো, ঠিক আছে? এই কবিতাটা পড়তে আরম্ভ করি। সি ফিভার মানে কি জানিস তো? সমুদ্র জ্বর। কবির নাম হচ্ছে জন ম্যাসফিল্ড। এখানে কবি একটা তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। কিসের জন্য? না, সমুদ্রে ভ্রমণে যাওয়ার জন্য। মানে কবির মধ্যে একটা ভীষণ কি বলবো, একটা অদম্য ইচ্ছা কাজ করে সব সময়। তিনি বারবার সমুদ্র কাছে যেতে চান। কি জন্য? না, তিনি প্রকৃতির সর্বোচ্চ সৌন্দর্যকে উন্মোচন করতে চান। মানে প্রকৃতির মধ্যে যে লুকানো সৌন্দর্য আছে সেগুলো তিনি বের করতে চান। বুঝতে পেরেছি? সেই জন্য তিনি বারবার সমুদ্রের দিকে যান, সমুদ্রতে ছুটে যান। তো এটাই হচ্ছে কবিতাটার মূল থিম। এবার আমি কবিতাটা পড়ি এবং তোদের রিডিং মানেটা একটু বলে দিই। প্রথম লাইনে তিনি বলেছেন, দেখ, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন। আমি আবার যাব সমুদ্রে। টু দ্য লোনলি সি, নির্জন সমুদ্রে, এন্ড দ্য স্কাই, এবং আকাশে। অল আই আস্ক ইজ এ টল শিপ এন্ড এ স্টার টু স্টির হার বাই। এখানে দেখ দুটো ইমেজ ইউজ করা হয়েছে। ইমেজ মানে হচ্ছে একটা চিত্র। এইগুলো কবিতার মধ্যে ইউজ করা হয়। সেটা মানে একটা কবিতাকে দর্শকদের সামনে, মানে যারা পড়ছে, রিডারদের সামনে মনোগ্রাহী করে তোলার জন্য। এই যে দ্য লোনলি সি এন্ড দ্য স্কাই, এই কথাটা কেন বলা হয়েছে? সমুদ্র এবং আকাশকে লোনলি কেন বলা হলো? বলা হলো কারণ হচ্ছে সমুদ্র এবং আকাশকে সঙ্গ দেওয়ার কেউ নেই। এখানে কবি চান তিনি নিজে সমুদ্র ভ্রমণে বেরোবেন এবং তিনি সমুদ্রকে সঙ্গী করবেন, মানে সমুদ্রকে সঙ্গ দেবেন। বুঝতে পেরেছিস? তিনি সমুদ্রের বন্ধু হতে চান এবং সমুদ্রের সঙ্গে সমুদ্রে ভেসে ভেসে যেতে চান। তো তারপর তিনি এবার প্রথম দুটো লাইনে মানে বলে দিই। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন। আমি আবার সমুদ্রে যাবো। টু দ্য লোনলি সি, নির্জন সমুদ্র, এন্ড দ্য স্কাই, এবং আকাশের দিকে। অল আই আস্ক, আমি যেটা চাই, যে টল শিপ, একটা লম্বা জাহাজ, এন্ড এ স্টার টু স্টির হার বাই, এবং একটা তারা ওই জাহাজটাকে চালনা করে নিয়ে যাওয়ার জন্য। এন্ড দ্য হুইলস কিক, এবং চাকার ধাক্কা, এন্ড দ্য উইন্ড সং, এবং বাতাসের গান, এন্ড দ্য হোয়াইট সেল সেকিং, এবং সাদা পালে নড়াচড়া, এন্ড এ গ্রে মিস্ট, এবং একটা ধূসর কুয়াশা অন দ্য সিজ ফেস, সমুদ্রের মুখে, এন্ড এ গ্রে ডন ব্রেকিং, এবং একটা ধূসর ভোর হওয়া। এবং এটা হচ্ছে প্রথম চার লাইনের মানে। I must go down to the seas again. আমি আবার সমুদ্রে যাব। For the call of the running tide, চলমান জোয়ারের ডাকে। Is a wild call, এটা একটা বন্য ডাক। And a clear call, এবং একটা স্পষ্ট ডাক। That may not be denied, যেটা অস্বীকার করা যাবে না। All I ask, আমি যেটা চাই, is a windy day, একটা বাতাসপূর্ণ দিন। And the white clouds flying, এবং একটা সাদা উড়ন্ত মেঘ। And the flung spray, এবং উড়ন্ত জলকণা। And the blown spume, এবং উড়ন্ত ফেনা। And the seagulls crying, এবং শঙ্খ চিলের ডাক। I must go down to the seas again. আমি আবার সমুদ্রের দিকে যাব, সমুদ্রে যাব। টু দ্য ভ্যাগ্রান্ট জিপসি লাইফ, জিপসিদের ভ্রাম্যমান জীবনে। টু দ্য গার্লস ওয়ে, শঙ্খ চিলের রাস্তায়। And the whales way, এবং তিমির রাস্তায়। Where the winds like a whetted knife, যেখানে বাতাস একটা ধারালো ছুরির মতো। whetted knife কথা অর্থ কি? ধারালো ছুরি। তো এখানে বাতাসকে whetted knife কেন বলা হয়েছে সেগুলো, এই যে লাইনগুলো, whetted knife, এই যে ফ্রেজটা, এগুলো দিয়ে প্রশ্ন আসতে পারে। কিভাবে আসবে তা আমি তোদের পরে বলে দেবো, ঠিক আছে? And all I ask is a merry yarn, এবং আমি যেটা চাই, একটা আনন্দের গল্প। ইয়ার্ন মানে কি? গল্প। From a laughing fellow river, আমার একটা সদা হাস্যময় নাবিকের কাছে। লাফিং ফেলো রিভার, রোভার কথার অর্থ হচ্ছে নাবিক, ফেলো মানে সহকর্মী। কবি কি চান? যখন তার যাত্রা শেষ হবে তখন তিনি একটা আনন্দের গল্প শুনবে তার সহকর্মী নাবিকের কাছ থেকে। এন্ড কোয়াইট স্লিপ, এবং শান্ত নিদ্রা। এন্ড সুইট ড্রিম উইথ দ্য লং ট্রিপস ওভার, যখন লম্বা যাত্রাটা শেষ হয়ে যাবে। আচ্ছা, এইখানে শেষের কয়েকটা লাইনে বেশ কিছু প্রশ্ন আসতে পারে, লাইন বাই লাইন তুলে, সেগুলো আমি তোদের পড়ার আলোচনা করে দেবো। এখন জেনারেল যে প্রশ্নগুলো কবিতা শেষে যেগুলো দেওয়া আছে সেগুলো একটু আলোচনা করে দিই। যেমন প্রথমেই ধর তোর 1 নম্বর, মানে কম্প্রিহেনশন এক্সারসাইজে 1 নম্বরে যে প্রশ্নগুলো আছে মাল্টিপল চয়েস কোশ্চেন, মানে 4টে করে অপশন দেওয়া হবে। এগুলো তোরা জানিস। এই 4টের মধ্যে একটা তোকে চুজ করে বলতে হবে কি।
তো এইটা আমি একটু বলে দিই, তারপর ট্রু ফলসটা বলে দেবো, তারপর টেক্সটের যে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন আছে সেগুলো বলে দেবো। গ্রামাটিক্যাল পার্টটা আলোচনা করবো না, কারণ এটা আমার বিষয় নয়। আমি কবিতা সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করবো, ঠিক আছে? বুঝতে পারছিস তো? দেখ, টেক্সচুয়ালে প্রথম যে প্রশ্নটা আছে একের দাগে, সেখানে বলা যেটা বললাম মাল্টিপল চয়েস প্রশ্ন। প্রথম প্রশ্নটা আছে, দ্য পোয়েট আস্ক ফর এ সেল দ্য কালার অফ হুইচ উড বি। কবি তার সমুদ্র ভ্রমণের জন্য সমুদ্র যে রংটা চান, যে মানে রংটা চান, সমুদ্রের জলের যে রং হবে সেটা কি হবে? চারটে অপশন দিয়ে দেখ, ব্লু, গ্রে, ব্ল্যাক, হোয়াইট। এখানে বই দেখে নে কোনটা আছে। গ্রে মিস্ট, আচ্ছা I must go down to seas again and start out and the wheel see himself. A grey mist on the sea's face. The poet asked for a sail, the color of which would be. আচ্ছা, এখানে the poet asked for a sail, the color of which would be. এখানে গ্রে, ধূসর কথাটা বলা আছে, বুঝলি? বারবার সেই জন্য উত্তরটা হবে গ্রে। এই যে প্রথম লাইনে তোর এই যে 4 নম্বর এক নম্বর প্যারা 4 নম্বর লাইনটা, গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস, গ্রে ডন ব্রেকিং। সমুদ্রের ফেস, এখানে সমুদ্রকে পার্সোনিফাই করা হয়েছে, মানে সমুদ্রের একটা চরিত্রের রূপে উল্লেখ করা হয়েছে, এবং মানে তার মুখটা কেমন হবে? সমুদ্রের মুখ বলতে এখানে সমুদ্রের জল, মানে জলরাশিটাকে বলা হয়েছে। বুঝতে পেরেছিস? সমুদ্রের মুখটা কি? তার জলরাশি। সেই জলরাশিটা হবে ধূসর, সেই জন্য এই উত্তরটা হবে গ্রে। তারপর 2 নম্বর প্রশ্ন, while going down to the sea the poet wants to hear the crying of। যখন তিনি সমুদ্রে যাবেন তিনি কিসের ডাক শুনতে চান বা কিসের চিৎকার শুনতে চান? পরিষ্কার এখানে বলে দেওয়া আছে, কবিতাটা ভালো করে পড়বি তাহলেই বুঝতে পেরে যাবি যে শঙ্খ, চিল বা সিগাল, চারটে অপশন আছে, সিগাল, কুকুজ, ঈগল, সোয়ালোস। তো এই বাকি তিনটে পাখির কোনো উল্লেখ নেই, শঙ্খ চিলেরই কথা উল্লেখ আছে, সেই জন্য উত্তরটা হবে সিগালস। আর সি এর কোশ্চেনটা আছে, দ্য উইন্ড অন দ্য সি ইজ লাইক এ ওয়েটেড। তো বাতাসের সমুদ্রের উপর যে বাতাসটা বইবে সেটা ওয়েটেড কথা হচ্ছে সার্পেন্ট, মানে ধারালো হবে। কিসের মতো ধারালো? ধারালোটাই হবে কিসের মতো ধারালো? এখানে চারটে অপশন আছে, সোর তরোয়াল, এক্স মানে কুঠার, নাইফ মানে ছুরি, স্পিয়ার মানে বল্লম। তো এখানে হবে তোর 3 নম্বর অপশন নাইফ, কারণ এখানে কথা বলা আছে, দেখ ওয়েটেড নাইফ কথাটা উল্লেখ আছে, একটা ফ্রেজ আছে। তারপরে এখানে দেখ 2 নম্বর প্রশ্ন, এটা তো হয়ে গেল 3টে প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা দেখ, ট্রু ফলস আছে, তো সাবঅর্ডিনেট স্টেটমেন্ট লিখতে হবে এবং ট্রু বা ফলস কোনটা বলতে হবে। 3টে প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা আছে, টু স্টির দ্য শিপ দ্য পোয়েট নিডস দ্য মুন। তো জাহাজটাকে চালনা করার জন্য কবির প্রয়োজন চাঁদের প্রয়োজন। এটা ঠিক না ভুল? তো এখানে প্রথমেই বলে দেওয়া আছে, দেখ 2 নম্বর লাইন, অল আই আস্ক ইজ এ টল শিপ এন্ড এ স্টার টু স্টির হার বাই। এ স্টার টু স্টির হার বাই, এখানে তারার কথা বলা আছে, তাই তো? মানে তারা মানে ধ্রুব তারার কথা বলা আছে এখানে, তাহলে এখানে নিশ্চয়ই চাঁদের কথা বলা নেই, তাহলে এটা ফলস হবে। আর সাবঅর্ডিনেট কোনটা লিখবি? এ স্টার টু স্টির হার বাই, ঠিক আছে? পুরো লাইনটা লেখার দরকার নেই। দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ এ ওয়াইল্ড এন্ড ক্লিয়ার। চলমান জোয়ারের যে ডাকটা সেটা বন্য এবং স্পষ্ট। হ্যাঁ, এই লাইনটা তো পরিষ্কার বলে দেওয়া আছে এখানে, is a wild call and a clear call that may not be denied, স্পষ্ট বলে দেওয়া আছে, তাই এটা ট্রু হবে। আর 3 নম্বর প্রশ্নটা যে the poet is going to the sea for the first time। কবি সমুদ্রে প্রথমবারের জন্য যাচ্ছেন, এটা তো একদম ভুলই হবে, কারণ প্রথম লাইনটাতেই তোদের বলে দেওয়া আছে I must go down to the sea again, আমি আবার সমুদ্রে যাব, to the lonely sea and the sky। একাকী আকাশে এবং একাকী সমুদ্রে এবং আকাশের নিচে। তো এখানে স্পষ্টই বলে দেওয়া আছে যে আমি আবার সমুদ্রে যাব, তাহলে আবার কথাটা যেহেতু উল্লেখ আছে, তার মানে কবি প্রথমবার যাচ্ছেন না, কবি ইতিমধ্যে আরো অনেকবার গেছেন। তো এখানে তাহলে ট্রু ফলস গুলো আমি আলোচনা করে দিলাম। 3 নম্বরটা ফলস হবে, প্রথমটা ফলস হবে, 2 নম্বরটা ট্রু হবে, এবং সাপোর্টিং গুলো বলে দিয়েছি। আশা করি তোরা বুঝতে পেরেছিস। এবার আমি অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন গুলো, প্রথম প্রশ্নটাই যায়। দেখ, টেক্সচুয়ালি প্রথম প্রশ্নটা আছে, ডিউরিং হোয়াট টাইম অফ দ্য ডে ডাজ দ্য পোয়েট উইশ টু গো ডাউন টু দ্য সিজ। দিনের কোন সময়ে কবি
সমুদ্রে যেতে চান? পরিষ্কার উত্তর বই থেকে পেয়ে যাবি, আমি লিখে দিচ্ছি, একটু বোর্ডে দেখে নেন। তা একটা জিনিস বলে দিই যে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনে কবিতাতে দুটো এ ধরনের প্রশ্ন থাকবে, 2 নম্বর করে থাকবে। তাই এই প্রশ্নগুলো খুব ভালো করে তোকে করতে হবে এবং গ্রামাটিক্যালি কারেক্ট করার চেষ্টা করতে হবে। গ্রামাটিক্যালি ভুল হলে কিন্তু নাম্বার কাটা যাবে, বুঝতে পেরেছিস? ওকে, প্রশ্নটা ডিউরিং what time of the day the poet does the poet wish to go down to the sea, wish to go down to the sea? দিনের কোন সময়ে কবি সমুদ্রে যেতে যান? প্রশ্নটা টেন্সটা প্রথমে খেয়াল করবি, যেহেতু ডিও ইজ ডাজ আছে, তার মানে এস বাই এস যোগ হয় যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ঠিক আছে, তার মানে উত্তরটাও তোকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই দিতে হবে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, খেয়াল না রাখলে কিন্তু নাম্বার কাটা যাবে, এটা সবসময় মনে রাখবি। তাহলে অ্যান্সারটা হবে এখানে মেন ভাব কোনটা? মেন ভাব হচ্ছে উইশ, আর সাবজেক্টের পোয়েট, তাহলে অ্যান্সারটা হবে দ্য পোয়েট উইশেস। এখানে ডুহাবটা যেহেতু কোশ্চেন ছিল ডুহাবটা লেগেছিল, আর ডুহাবটা প্রয়োজন হয়েছিল, কিন্তু যে অ্যান্সারের সময় কিন্তু ডুহাবটা প্রয়োজন নেই, তখন মেন ভাবটা বসে, বুঝতে পেরেছিস? উইশেস টু go down to the seas when বই দেখিনি, ওই অ্যান্সারটা আছে গ্রে, when a gray dawn breaks, when a gray dawn breaks। আর একটু অ্যাডিশন করে দিতে পারিস, এইটুকু লিখে দিলে হয়ে যাবে, একটু অ্যাডিশন করে দিলে আর একটু ভালো হয়। and a gray mist on the sea's face, এগুলো তো এভাবে প্রপারলি লিখলে 2 এ 2 পাবি, নাহলে কিন্তু নাম্বার কাটা যাওয়ার সম্ভাবনা, গ্রামাটিক্যাল ভুল করলেই নাম্বার কাটা যাবে। ব্যাস, এই পরের প্রশ্নটা দেখ। পরের প্রশ্নটা আছে হোয়াট কাইন্ড অফ ডে ডাজ দ্য পোয়েট প্রেফার ফর সেলিং? কি ধরনের দিন কবি চান তার সমুদ্র ভ্রমণের জন্য? প্রশ্নটা লিখে দিই, তাহলে তোদের সুবিধা হবে। আর তোদের কাছে যদিও বই আছে আমি জানি, তবু লিখে দিচ্ছি, আমি এভাবেই অভ্যস্ত পড়াতে।
কবি কি ধরনের দিন চান তার সমুদ্র যাত্রার জন্য? এই উত্তরটাও বই আছে, বলা আছে দেখ তোর 2 নম্বর স্ট্যান্জা 3 নম্বর লাইন। And all I ask is a windy day with white clouds flying. এটাকে একটু গুছিয়ে লিখতে হবে। আমি যেটা চাই একটা বাতাসপূর্ণ দিন এবং সাদা ভাসমান মেঘ। অ্যান্সারটা লিখতে হবে the poet prefers a windy day for sailing। এটুকু লিখে দিলেই হবে। এই বোর্ডটা একটু অসুবিধা হচ্ছে। দু নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার কোশ্চেন নম্বর 3, what does the poet prefer to hear from a fellow rower? কবি তার সহকর্মী নাবিকের কাছ থেকে কি শুনতে চান? খুবই সিম্পল কোশ্চেন। এই বইয়ের 3টে প্রশ্ন খুব ভালোভাবে মুখস্থ করবি, তারপর কোশ্চেন ব্যাংক আছে, টেস্ট পেপার আছে, সেগুলো আরম্ভ করবি। আগে বইয়ের 3টে প্রশ্ন ভালোভাবে পড়ে নিবি। What does the poet prefer to hear from a fellow rower? What does the poet prefer to hear from a fellow rower? কবিতার সহকর্মী নাবিকের কাছ থেকে কি শুনতে চান? অ্যান্সারটা হবে লাস্ট লাইনে বলে দেওয়া আছে, যেখানে কিন্তু একটু গুছিয়ে লিখতে হবে। দ্য পোয়েট, আবারও প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট প্রশ্ন, তাই উত্তরটাও ইন্ডিপেন্ডেন্ট টেন্সে হবে। প্রেফার্স, এখানে মূল ভাব যেহেতু প্রেফার্স লিখতে হবে টু হেয়ার এ মেরি ইয়ার্ন, আনন্দের গল্প, ফ্রম এ ফেলো রোভার। জাস্টিফাই the title of the poem। এটা খুবই কমন প্রশ্ন, বুঝতে পেরেছিস? টাইটেল অফ দ্য পোয়েম, কবিতার শিরোনামটা জাস্টিফাই করো। মানে শিরোনামটা কেন, কবিতার যে টাইটেল বা শিরোনাম সেটা কেন শিখবা, সেটা তোমাকে মানে বলতে হবে যে কেন ওটা দেওয়া হয়েছে শিরোনামটা, সেটাকে জাস্টিফাই করতে বলেছে। দুদিন লাইন লিখতে হবে। The poem describes, কবিতাটা বর্ণনা দেয় আগেই বলে দিয়েছি যে কবির মধ্যে একটা অদম্য ইচ্ছা আছে। কিসের জন্য? সমুদ্র যাত্রার জন্য, সমুদ্রে যাওয়ার জন্য। সেটা এখানে লিখতে হবে।
the poet's uncontrollable desire to go to the sea. তারপরে লিখতে পারিস থ্রু আউট the poem the poet describes his anticipation of a sea voyage. উপরে প্রশ্নটা মুছে দিই। এটা উইলবিটা না লিখলেও হবে। ওকে, সি ভয়েজ। তো প্রথম যে লাইনটা লিখলাম, কবিতাটা বর্ণনা দিয়েছে কবির ইচ্ছা, অদম্য ইচ্ছা সমুদ্রে যাওয়ার জন্য। এবং সেকেন্ড লাইনটা আমি লিখেছি গোটা কবিতা জুড়ে থ্রু আউট দ্য পোয়েম, এখানে একটুখানি বাদ গেছে, দ্য পোয়েট, কবি বর্ণনা দিচ্ছেন তার অনুমান একটা সমুদ্র যাত্রা। একটা সমুদ্র যাত্রায় গেলে তিনি কি কি করবেন বা সেখানে তিনি কি কি দেখবেন, কি কি অনুভব করবেন, সেটা বর্ণনা দিয়ে আছে। তো এই দুটো লাইন মোটামুটি লিখতে হবে, দিয়ে লাস্টে লিখে দিবি দ্যাট ইজ ওয়াই, এই জন্যই the title of the poem is aptly justified. এই জন্য কবিতার টাইটেলটা সম্পূর্ণভাবে জাস্টিফাই করছে, মানে শিরোনামটা ন্যায়সঙ্গত হয়েছে। জাস্টিফাই কথাটা হচ্ছে ন্যায়সঙ্গত করা, মানে কি জন্য এটা সঠিক সেটাকে প্রমাণ করা। তো মোটামুটি এই দুটো লাইন লিখলেই তোর এই উত্তরটা হয়ে যাবে। কারণ 2 নম্বরের প্রশ্ন খুব বেশি লিখলে অসুবিধা আছে, বেশি লেখা যাবে না, মোটামুটি সঠিক সঠিক পয়েন্টে লিখতে হবে। আচ্ছা, এরপরে প্রশ্নটা আমি চলে যাই, এটা নিশ্চয়ই তো দেখা হয়ে গেছে। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। খুবই একটা সহজ প্রশ্ন। কবি কোন বিষয়টা অস্বীকার করতে পারে না? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশ্নটা আসতে পারে। বুঝেছিস? এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, কবি কোন বিষয়টা অস্বীকার করতে পারে না। তো এর উত্তরটা বই আছে, দ্য পোয়েট
cannot deny the call of a running tide. কবি এটা চলমান জোয়ারের ডাককে অস্বীকার করতে পারেন না। এটা উত্তর, একদম সিম্পল উত্তর, এক দু লাইনের মধ্যে হয়ে যাবে। আগে যে প্রশ্ন লিখেছিলাম ঠিক তারই সূত্র ধরে একটা প্রশ্ন লেখাচ্ছি। Why is the running tide called? কেন চলমান জোয়ারকে বলা হচ্ছে ওয়াইল্ড? চলমান জোয়ারকে বন্য বলা হচ্ছে কেন? এর উত্তর কবির মানসিকতার মধ্যে লুকিয়ে আছে। কবি কি অনুভব করছেন বা কি ফিল করছেন সেটাই কিন্তু উত্তরের মধ্যে আছে, বা সেটাই তার ব্যাখ্যার মধ্যে আছে। কবি একটা তীব্র আকাঙ্ক্ষা অনুভব করছেন যে তিনি সমুদ্রে যাবেন, তো সেখানেই উত্তরটা নিহিত আছে। সেই জন্যই কবির ইচ্ছার জন্যই ওই জোয়ারের ডাকটাকে তার মনে হচ্ছে বন্য, মনে হচ্ছে তিনি সেটাকে অস্বীকার করতে পারছেন না। তো এটাই আমি লিখবো, দ্য পোয়েট feels a strong longing. এর আগে আমি বারবার ডিজায়ার লিখেছিলাম, সেই জন্য এখানে লঙ্গিং লিখলাম। মানে ওয়ার্ড চেঞ্জ করে করে লিখতে হবে, ঠিক আছে? তাহলে সৌন্দর্যটা বজায় থাকবে। এখানে তোরা ডিজায়ারও লিখতে পারিস। ফর এসি ভয়েজ, একটা সমুদ্র যাত্রার জন্য কবি মনের তীব্র আকাঙ্ক্ষা অনুভব করছেন। দ্যাট ইজ হোয়াই, সেই জন্য the call of the running tide seems to him, তার কাছে মনে হচ্ছে wild। কবির মনের তীব্র আকাঙ্ক্ষার জন্য চলমান জোয়ারের ডাকটা তার কাছে বন্য মনে হচ্ছে। ঠিক আছে, এটা হয়ে গেল। এরপরে প্রশ্ন, এটা মুছে দিই। পরে একটা খুব সিম্পল প্রশ্ন, এই প্রশ্ন এরকম ধরনের প্রশ্ন আসে। হু কম্পোজ দ্য পোয়েম দ্য সি ফিভার? The sea fever. সি ফিভার কবিতাটা কে লিখেছেন? কম্পোজ করার অর্থ হচ্ছে লেখা। তাহলে নিশ্চয়ই তোরা প্রত্যেকটা কবিতা কবিদের নাম মুখস্থ রাখবি, কারণ এ ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। উত্তর হলো জন ম্যাসফিল্ড। জন ম্যাসফিল্ড লিখেছেন। compose a poem Sea Fever.
সি ফিভার বইটা লিখেছেন জন দাস দ্য পোয়েট। Repeat the line. I must go down to the seas again. Seas again. প্রথমটা মুছে দিলাম, এবার অ্যান্সারটা লিখি। The poet repeats the line. I must go down to the seas again. To emphasize মানে জোর দিতে, the fact that he feels an uncontrollable desire for a sea voyage. He cannot stay at home. তিনি বাড়িতে বসে থাকতে পারেন না। Resting and spending time in leisure fondness for freedom and independence drives him again and again to the sea. To the sea.
that is the reason the poet repeats the line I must go down to the seas again. তো কবির মধ্যে একটা মুক্ত চিন্তা কাজ করে, স্বাধীন যেটা মানসিকতা কাজ করে সবসময়। তিনি বাড়িতে মানে বিশ্রামরত অবস্থায় থাকতে পারেন না, বুঝতে পেরেছিস? তিনি অবসর সময় কাটাতে পারেন না বসে বসে বিশ্রাম করে। তো সেই জন্যই তিনি বারবার সমুদ্র থেকে ছুটে যান, কারণ তিনি সবসময় একটা কি বলবো আনসার্টেন জীবন পছন্দ করেন, যে জীবনে কোনো অনিশ্চয়তা নেই। সমুদ্রের মধ্যে যেমন সমুদ্রের ঢেউয়ের মতো সবসময় আনসার্টেন, সবসময় উত্তাল পাতাল তরঙ্গ আসছে যাচ্ছে। তো সেই ধরনের জীবনটা তিনি পছন্দ করেন। জীবনের মধ্যে একঘেয়েমিটা তার পছন্দ নয়, সেই জন্যই তিনি বারবার সমুদ্রে ছুটে যান। আর সেই জন্যই তিনি এই লাইনটা রিপিট করেছেন। তিনি বলেছেন আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন। কিন্তু সমুদ্রের মধ্যে তিনি বৈচিত্র্য খুঁজতে বারবার ছুটে যান। এই হলো উত্তর। আচ্ছা, এই প্রশ্নটা হয়ে গেল। এরপরে প্রশ্নটা যেটা আমি আগেও আলোচনা করেছিলাম, হোয়েটেড নাইফ, এই ফ্রেজটা, এই ধরনের ফ্রেজ গুলো দিয়ে উত্তর হতে মানে অ্যান্সার ওদের আসতে পারে, মানে প্রশ্ন আসতে পারে, সরি, যে ওই একটা ফ্রেজ তুলে দিল কবিতা থেকে, দিয়ে বললো এটার অর্থটা কি। যেমন হচ্ছে এখানে হোয়েটেড নাইফ, প্রশ্নটা এভাবে আসবে, হোয়াট ডাজ হোয়েটেড নাইফ, what does the phrase hooded knife quotation signify? হোয়েটেড নাইফ বলতে কি বোঝানো হয়েছে? হোয়েটেড নাইফ কথাটা, হোয়েটেড কথাটার অর্থ আমি আগে বলে দিয়েছি, ধারালো তীক্ষ্ণ ছুরি। আর এখানে বাতাসকে হোয়েটেড নাইফ বলা হয়েছে কেন? তো আমরা আগে বলেছি যে সমুদ্র মানে কি? সমুদ্র মানে ঢেউ তরঙ্গ, একটা অনিশ্চিত একটা ব্যাপার। তো সেখানেই উত্তরটা লুকিয়ে আছে। phrase weighted knife signifies the wildness, উদ্দামতা বা বন্যতা, রাফনেস, নিষ্ঠুরতা, and uncertainty of the sea. সমুদ্রের নিষ্ঠুরতা, সমুদ্রের বন্যতা, সমুদ্রের অনিশ্চয়তা, এগুলোকে বর্ণনা করেছে। রাখা গেল। আরেকটি প্রশ্ন আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে কবি বলেছেন তিনি জিপসিদের মধ্যে জীবনযাপন করতে চান, সেটা ভ্যাগ্রান্ট জিপসি লাইফ। এই ভ্যাগ্রান্ট জিপসি লাইফ বলতে কবি কি বুঝিয়েছেন? ঠিক আছে, বলে দিই এটা।
What does the poet mean by vagrant gypsy life? কবি ভ্যাগ্রান্ট জিপসি লাইফ বলতে কি বুঝিয়েছেন? ভ্যাগ্রান্ট জিপসি লাইফ বলতে কবি কি বুঝিয়েছেন? জিপসিদের জীবন কেমন হয় আমরা জানি। ওরা এক প্রদেশ থেকে এক প্রদেশ ঘুরে বেড়ায়। ওদের মধ্যে একটা স্বাধীনতাকামী মানসিকতার সঙ্গে কাজ করে। ওদের কোনো একটা জায়গায় বেঁধে রাখা যায় না, ওরা কোনো জায়গায় ঘর বাঁধে না, সবসময় ওরা অন্তর খোঁজে, মানে প্রকৃতির দিকে, কি বলবো, প্রকৃতির সৌন্দর্য, প্রকৃতির সর্বোত্তম যে অনিশ্চয়তা এবং প্রকৃতির মাধুর্য, এগুলোর খুঁজে ওরা দেশ বিদেশ ঘুরে বেড়ায়, তাই তো? ওদেরকে বেঁধে রাখা যায় না। তো কবিরও মনের মধ্যে ঠিক ওই মানে জিপসিদের মতোই একটা অনুভব সবসময় কাজ করে। অনেক আগে বলে তোদের বারবার একটা আলোচনার মধ্যে বলছিলাম যে কবির মধ্যে একটা স্বাধীন চেতা মানসিকতা কাজ করে। তিনি একটা বাড়ির মধ্যে আবদ্ধ হয়ে বাঁচতে চান না, সেই জন্য তিনি বারবার মানে সমুদ্রের দিকে চলে যান। তো এই আমি যে কথাগুলো বললাম এর মধ্যেই উত্তরটা আছে, তো আমরা একটু গুছিয়ে দেখি। The poet has a fondness for freedom and independence. He does not want his life one to restrict his life in social affairs. Poet once সেটা হচ্ছে একটা লম্বা জাহাজ, মানে বড় সড়ো জাহাজ, and start
টু স্টিল হারবার, এবং একটা তারা ওই জাহাজটাকে চালনা করে নিয়ে যাওয়ার জন্য। তো একটা তারা এবং একটা লম্বা জাহাজ কবির প্রয়োজন। এটা একটু গুছিয়ে লিখতে হবে। আমরা লিখবো দ্য পোয়েট ওয়ান্স কবি চান a tall ship, একটা লম্বা জাহাজ, and a star, এবং একটা তারা, to guide his ship when he will go to the sea, যখন তিনি সমুদ্রে যাবেন। অ্যান্সারটি কি হলো? দ্য পোয়েট ওয়ান্টস এ টল শিপ, কবি চান একটা বড় জাহাজ, এন্ড এ স্টার টু গাইড হিজ শিপ when he will go to the sea, যখন তিনি সমুদ্রে যাবেন। এই হলো উত্তর। ঠিক আছে, তো মোটামুটি 10টা প্রশ্ন আজকে আলোচনা করলাম। এর পরের দিন আরো কিছু প্রশ্ন আলোচনা করে দেবো। ঠিক আছে, আমাদের স্যারের ক্লাসটা ভালো লাগলে সবাই লাইক করবে এবং শেয়ার করবে। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে সেটা কমেন্ট সেকশনে জানাবে, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমাদের পরবর্তী ভিডিও খুব শিগগিরই আপলোড করব। পরবর্তী ভিডিওগুলোকে পাওয়ার জন্য বেল আইকন প্রেস করুন। লকডাউন চলছে, ঘরে থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।